আসসালামু আলাইকুম। সাফল্য একাডেমি ডিজিটাল ক্লাসে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ক্লাসে কে কোথায় থেকে যোগ দিচ্ছেন একটু জানাবেন, আর সবাই একটু শেয়ার করেন। সবাই আজকের ক্লাস থেকে ক্লাসে যোগ দিক। আজকের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তাদের জন্য এই বিষয়টি একটু ভীতিকর হয়ে যায়, যেহেতু চিত্র দিয়ে এই ধরনের প্রশ্নগুলো হয় পরীক্ষায়। তো আপনাদের যারা বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে এই ক্লাসে যোগ দেওয়ার জন্য যে শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন, যাতে সবাই মিলে আমরা ক্লাসটি করতে পারি। এই ক্লাস থেকে যেন অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনিমিতা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমাদের সাথে আছেন জসিম। জসিম বলেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ, যাত্রাবাড়ি থেকে আছেন জসিম, যাত্রাবাড়ি থেকে আছেন। কে কোথায় থেকে আছেন একটু জানাবেন। আর প্রচুর শেয়ার করে দিন। এই ক্লাসটি যত বেশি শেয়ার হবে তত বেশি সংখ্যক আপনাদের বন্ধু বান্ধবরা এই ক্লাসটি দেখতে পারবেন। ক্লাসটি একটু শেয়ার করবেন। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। মানসিক দক্ষতার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, যেখান থেকে প্রত্যেক পরীক্ষায়, শুধু বিসিএস না, অন্যান্য কম্পিটিটিভ সকল পরীক্ষাতেই যে এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। হ্যাঁ, শামীম রাজা আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা একটু সবাই শেয়ার করেন, ক্লাসটা একটু শেয়ার করেন, তাহলে যে সকলে এই ক্লাস থেকে উপকৃত হতে পারবে। একটু শেয়ার করতে হবে। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন শামীম রাজা, ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন। ক্লাসটা একটু শেয়ার করতে হবে। কুষ্টিয়া থেকে আছেন। হ্যাঁ, অমিমিতা আছেন কুষ্টিয়া থেকে। টঙ্গী থেকে আছেন আমাদের সাথে। হ্যাঁ, আজকে শুরুতেই সাফল্য একাডেমি ডিজিটাল ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে। আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলবো, যান্ত্রিক দক্ষতা বা মেকানিক্যাল রিজনিং। যান্ত্রিক দক্ষতা নিয়ে আমরা কথা বলবো। একটু সবাই শেয়ার করেন, খুব দ্রুতই আমরা মেইন ক্লাসে চলে যাব। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, সাবিহা, সাবিনা ইয়াসমিন শিলা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ, গাজীপুর থেকে শাওন ইসলাম আছেন। রাব্বি হোসেন ঝিনাইদহ থেকে। হ্যাঁ, একটু সবাইকে শেয়ার করতে হবে। অনেকে শেয়ার করছেন, শেয়ার করতে হবে। একটু শেয়ার করে যে কমেন্টে জানান যে শেয়ার করছেন কিনা। আপনারা পাশে থাকলে যে আমরা একটু অনুপ্রেরণা পাই, পড়াইতে ভালো লাগে। যত বেশি স্টুডেন্ট থাকে তত বেশি পড়াইতে ভালো লাগে। একটু শেয়ার করেন। হ্যাঁ, আজকে আমরা তাহলে যে ক্লাসে চলে যাই। তো আজকের যে টপিকটা সেটা মেকানিক্যাল রিজনিং বা যান্ত্রিক দক্ষতা নিয়ে। মানসিক দক্ষতার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যান্ত্রিক দক্ষতা বা মেকানিক্যাল রিজনিং। তো এই যে এখানে শুরুতেই আমি কিছু যন্ত্রপাতির ছবি দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে দেখা যাচ্ছে যে কিছু যন্ত্রপাতি কাজ করতেছে। এই যন্ত্রকে কন্ট্রোল করার জন্য একটা দক্ষতা আছে। এই যন্ত্রকে কিভাবে কাজে লাগাবেন, যন্ত্র আপনার কথা শুনবে কিনা, এই যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় সেটাই যান্ত্রিক দক্ষতা বা মেকানিক্যাল রিজনিং। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখেন, শুরুতেই স্লাইডের দিকে তাকাইলে যে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো এই গল্প সবার নিশ্চয়ই জানা আছে যে গাধার সামনে মূলা ঝুলানো। গাধার সামনে মূলা ঝুলানোর গল্প সবার জানা আছে।
তো এই গাধার সামনে হচ্ছে মূলা ঝুলানোর গল্পটা কেমন? তো ধরেন হচ্ছে যে একজন গাধার মালিক, সে চাচ্ছে যে গাধার উপরে কিছু হচ্ছে বোঝা বয়ে নিয়ে যাবে। তো গাধারে তো হচ্ছে, গাধা তো এমনি স্লো, তারপরে তো কথাবার্তা বোঝে না, এই কারণে তো ওর নাম গাধা হয়েছে। তো পরবর্তীতে তিনি কি করলেন, তিনি হচ্ছে যে কিছু মূলা ঝুলাই দিলেন গাধার সামনে। দেখেন, কিছু মূলা ঝুলাই দিলেন। এই যে মূলা ঝুলানোর কারণে, এই মূলা লোভে হচ্ছে যে গাধা দেখেন কত বড় হচ্ছে বোঝা নিছে। বিষয়টা দেখেন, এই মূলা দেখছে এখানে, এই মূলা দেখে গাধা কি করছে, অনেক বড় একটা হচ্ছে বোঝা নিয়ে গেছে, সাথে হচ্ছে যে তারেও নিয়ে যাচ্ছে। তো এই ছবিটার মানে কি? এই ছবিটার মানে হচ্ছে যে আপনি চাইলে গাধারে হচ্ছে শাসন করতে পারবেন, গাধারে হচ্ছে মূলা লোভ দেখায় হচ্ছে যে অনেক বড় বোঝা হচ্ছে নিয়ে যেতে পারবেন। কিন্তু গাধা যদিও আপনার কথা শুনবে, যন্ত্রপাতি কিন্তু আপনার কথা শুনবে না। যন্ত্রপাতি তো আর গাধা না যে তারে হচ্ছে মূলা লোভ দেখাবেন। তো এই যন্ত্রপাতিকে হচ্ছে যে কথা শোনানোর জন্য বা যন্ত্রপাতি দিয়ে অধিক সংখ্যক কাজ আদায় করে নেওয়ার জন্য যে কৌশল, সেটাই হচ্ছে মেকানিক্যাল রিজনিং। সেটাই হচ্ছে মেকানিক্যাল রিজনিং। তো আমরা আজকের যে হচ্ছে ক্লাস, সেই ক্লাসে হচ্ছে এই মেকানিক্যাল রিজনিং এর কিছু অংশ নিয়ে হচ্ছে যে কথা বলবো। তার মধ্যে যেমন আছে হচ্ছে লিভার, একটা টপিক হচ্ছে যে এখানে কভার হবে লিভার। এখানে আমরা হচ্ছে যে কথা বলবো হচ্ছে কপিকল নিয়ে, আমরা কথা বলবো লিভার নিয়ে, আমরা কথা বলবো কপিকল নিয়ে। তার সাথে হচ্ছে আমরা কথা বলবো গিয়ার নিয়ে। এই গিয়ার আপনারা অনেকেই হচ্ছে যে চিনেন। আমরা যেটা সবচেয়ে কমন গিয়ার আমাদের কাছে, এটা হলো সাইকেলের গিয়ার। ওই যে সাইকেলের হচ্ছে চেইন লাগানো থাকে যে, সেই গিয়ার। তারপর হচ্ছে হ্যামার, হাতুড়ি আপনারা চেনেন। হাতুড়ি দিয়ে হচ্ছে যে বিভিন্ন ধরনের কাজকর্ম আমরা ছোটবেলাও করে আসছি। আর মিস্ত্রিরা হচ্ছে যে সচরাচর এই হাতুড়ি ইউজ করে। কাঠমিস্ত্রি বা হচ্ছে যে আপনি রাজমিস্ত্রির ক্ষেত্রেও যদি দেখেন, তারা হচ্ছে যে হাতুড়ি বা হাতুড়ি টাইপের যন্ত্রপাতি ইউজ করে থাকে। সে হাতুড়ি নিয়ে কথা বলবো, স্প্রিং নিয়ে কথা বলবো আমরা। বিভিন্ন হচ্ছে যে মেকানিক্যাল যে টুলস গুলো আছে, সেই টুলস গুলা কোনটা কি কাজে ইউজ হয়, কোনটা হচ্ছে যে বেশি পরিমাণ হচ্ছে যে শক্তি প্রয়োগ করা যায় কোনটা থেকে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে কথা বলবো। আমার সাউন্ড কি ক্লিয়ার? আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, যন্ত্রপাতি বিদ্যুতের কথা শুনে, এই যন্ত্রপাতিটাকে হচ্ছে যে যখন আপনি কাঠামো দান করেন, এই কাঠামো দান করার কারণে হচ্ছে যে অনেক সময় তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বেড়ে যায়, তার কর্মদক্ষতা বেড়ে যায়, যান্ত্রিক দক্ষতা বেড়ে যায়। এই যান্ত্রিক দক্ষতা বেড়ে যাওয়ার জন্য হচ্ছে যে কিছু কৌশল অবলম্বন করতে হয়। এই কৌশলগুলো হচ্ছে মূলত আমরা এই ক্লাসে আলোচনা করব। আচ্ছা, হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে শাওন ইসলাম? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। তাহলে আমরা হচ্ছে আজকের যে ক্লাস, সেই ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আপনারা অলরেডি হচ্ছে যে দেখেছেন। লিভার নিয়ে আলোচনা করব, কপিকল, গিয়ার, হাতুড়ি, স্প্রিং ইত্যাদি। একই সাথে হচ্ছে যে আমরা কিছু যন্ত্রপাতির হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। তো আমরা হচ্ছে যে নেক্সট স্লাইডে চলে যাই। দেখেন, প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিভার। শুনেন, এখন লিভার হচ্ছে কি, প্রথমে বুঝতে হবে লিভার জিনিসটা কি। লিভার জিনিসটা একটা কৌশল, আসলে এটা একটা যন্ত্র যার সাহায্যে ভারী বস্তুকে খুব সহজে স্থানান্তর করা যায়, বা কোনো একটা কাজ খুব সহজে করা যায়। দেখেন, আমি লিভারের একটা চিত্র দিয়ে রাখছি। এই যে এটা একটা লিভার। দেখেন, এখানে একটা লিভার আছে। এই লিভারের সাহায্যে কি করতেছে, এই যে এই বস্তুটা যে আছে, সেই বস্তুটাকে হচ্ছে আমি সরাইতেছি, অর্থাৎ বস্তুটাকে হচ্ছে আমি স্থানান্তর করতেছি। তাহলে লিভার হচ্ছে এমন একটা যন্ত্র বা ভারী যন্ত্র, যার সাহায্যে কোনো ভারী বস্তুকে খুব সহজে স্থানান্তর করা যায়। এখন লিভার যে শুধু স্থানান্তরের কাজে ব্যবহার করা হয় এরকম না। আপনারা বাড়িতে হচ্ছে যে কোনো কিছু কাটার জন্য হচ্ছে যে কেচি ইউজ করেন। এই কেচির মাঝখানে হচ্ছে যে কি করেন, এই কাচের মাঝখানে হচ্ছে সুপারি রাখেন। সুপারিকে চাপ দিয়ে অনেক সময় আমরা কি করি, সুপারি যখন কাটি তখন যে হচ্ছে ওই যে সর্তা ইউজ করি, বিভিন্ন এলাকায় এটাকে বিভিন্ন নামে ডাকা হয়। সেই যে সর্তা বা ছুরিটা বা কাঁচিটা, সেটাই হচ্ছে যে লিভার। অর্থাৎ অল্প শক্তি দিয়ে হচ্ছে যে কোনো একটা অধিক কাজ করে নেওয়া যায়, সেটা হচ্ছে এই লিভারের সাহায্যে করা যায়।
আচ্ছা দেখেন, লিভারে সাধারণত 3টা অংশ থাকে। আমি যদি একটা লিভার চিন্তা করি, তাহলে এই লিভারে হচ্ছে যে সাধারণত আমি 3টা অংশ দেখতে পাবো। এই ধরেন একটা লিভার, এই লিভারের মাঝামাঝিতে সাপোর্ট দেওয়ার জন্য একটা অংশ থাকে, যেটাকে বলা হয় থাকে ইংরেজিতে বলা হয় থাকে ফালক্রাম। ফালক্রাম বলা হয়ে থাকে, বা এটাকে আলম্ব বলা হয়ে থাকে বাংলায়। এটাকে ফালক্রাম বা আলম্ব বলা হয়ে থাকে। এই যে দেখেন এখানে আমার চিত্রের মধ্যে হচ্ছে যে আমার চিত্রে খেয়াল করেন, এই চিত্রের মধ্যে এই যে ফালক্রাম বা আলম্ব দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে যে 2টা বাহু থাকে, একটা বাহুর পাশে আমি হচ্ছে বল প্রয়োগ করি, একটা বাহুতে আমি হচ্ছে বল প্রয়োগ করি, আরেকটা বাহুতে হ্যাঁ হ্যাঁ আজকে কুইজ থাকবে। আজকে হচ্ছে কুইজ থাকবে হচ্ছে ইমতিয়াজ হোসেন বলেছেন যে আজকে কুইজ থাকবে কিনা। হ্যাঁ, আমাদের কুইজটা প্রত্যেকটা ক্লাসেই থাকবে। এটা আমাদের একটা নতুন ফিচার হিসেবে হচ্ছে যোগ হয়েছে। আপনারা আমাদের যে কুইজটা খুবই আকর্ষণীয় হচ্ছে যে ওই যে যারা যারা কে হতে চায় কোটিপতি টাইপের প্রোগ্রাম দেখছেন, ওরকম একটা হচ্ছে যে ব্যাপার থাকে এখানে। অনলাইন সরাসরি কুইজ থাকবে, কুইজের মধ্যে হচ্ছে যে আপনি উত্তর দেখে আপনার পজিশন হচ্ছে যে ওখান থেকে ঠিক করে ফেলতে পারবেন, দেখে ফেলতে পারবেন। কুইজ থাকবে, ক্লাস শেষে কুইজ থাকবে। আচ্ছা, আমি তাহলে আলোচনায় আসি। দেখেন, আমি প্রথমেই বলছি কি যে লিভারের গঠনের ক্ষেত্রে আমাদের মাঝ বরাবর বা হচ্ছে কোন একটা সাইটে, এটা এখানেও থাকতে পারে, এই সাইডেও থাকতে পারে, একটা সাপোর্ট দেওয়া থাকে, যে সাপোর্টটাকে বলতেছি আমরা ফালক্রাম বা আলম্ব। ফালক্রাম ইংরেজিটাই মনে রাখবেন, ইংরেজিটাই সাধারণত বেশি ইউজ হয়। আর একটা পাশে হচ্ছে সাধারণত বল প্রয়োগ করা হয়, যেই পাশে বল প্রয়োগ করা হয় বা চাপ দেওয়া হয়, এই বল প্রয়োগ যেটা করা হয় সেটাকে বলা হয় থাকে হচ্ছে বল বাহু। এটাকে বলা হয় থাকে বল বাহু। আর যেই পাশে হচ্ছে যে সেই বলটাকে হচ্ছে আপনি যে চাপটা দিচ্ছেন, সেই চাপটাকে রেজিস্ট্যান্স করার জন্য, বা হচ্ছে যে কোনো একটা, ধরেন আমি যদি বলি এই যে এখানে একটা ভারী বস্তু দেখতে পাচ্ছেন, এই বস্তুটাকে উঠানোর জন্য আমি চাপ প্রয়োগ করতেছি হচ্ছে এই সাইডে, এই সাইডটা তখন হবে বল বাহু। আর এই বস্তুটা হচ্ছে যে সাধারণত কি করবে, আমি যেদিকে চাপ দিতেছি তার উল্টা দিকে থাকে। দেখেন, আমি এদিকে চাপ দিতেছি আর বস্তুটাকে উঠাইতে যাচ্ছি, তাহলে বস্তুটা নিচের দিকে হচ্ছে যে ভার দিয়ে থাকবে। এই বাহুটাকে হচ্ছে বলতেছি রোধ বাহু, কারণ সে আমার বলটার বিপরীতে কাজ করতেছে বা বলটাকে রেজিস্ট করার চেষ্টা করতেছে। লিভারের বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? একটু কমেন্টে জানান যে একটা লিভারের 3টা অংশ থাকে, একটা থাকে হচ্ছে ফালক্রাম মাঝ বরাবর, একটা থাকে হচ্ছে বল বাহু, যেই পাশে হচ্ছে আমি বল প্রয়োগ করে কোনো একটা চাপ প্রয়োগ করি, আর যেই পাশে সাধারণত কোনো একটা বস্তু বা কোনো কিছু থাকে যেটাকে আমি উঠাই চাপ প্রয়োগ করে, বা হচ্ছে কোনো কিছু দিয়ে হচ্ছে যে কাটি। যেমন আমি যদি সুপারির ক্ষেত্রে বলি, তাহলে শর্তা দিয়ে যখন কাটি, যে পাশে আমি হচ্ছে যে হাত দিয়ে চাপ দেই সেটাই হচ্ছে বল বাহু। আর অপর পাশে যেই পাশে ওই সুপারিটা থাকে, ওই পাশটাকে বলা হয়ে থাকে হচ্ছে রোধ বাহু, কারণ সে আমার বলের বিপরীতে কাজ করতেছে, বলটাকে রেজিস্ট করার জন্য সে কাজ করতেছে, সেই জন্য এটাকে আমরা বলতেছি রোধ বাহু। হ্যাঁ, অনেকেই বলছেন, হ্যাঁ অনেকেই কমেন্ট করছেন হচ্ছে, অনিমিতা কমেন্ট করেছেন জি স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। সাদিয়া সুলতানা অনি, হ্যাঁ বুঝেছেন আপনি। তারপরে হচ্ছে এমডি জসিম কমেন্ট করেছেন। হ্যাঁ, আপনারা ক্লাসের মধ্যে ইন্টারেকশন করবেন আমার সাথে, কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবেন, প্রশ্ন করবেন। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের হচ্ছে এগুলোর বেসিসে কিন্তু আমাদের ক্লাস শেষে হচ্ছে কুইজও থাকবে। সেই কুইজেও হচ্ছে আপনাদের বিষয়গুলোকে হচ্ছে বুঝছেন কিনা সেটা আমরা এখানে বুঝতে পারবো, এবং আপনারা হচ্ছে যে এখানে ক্লাস শেষে সরাসরি একটা অংশ হচ্ছে যে পার্টিসিপেট করতে পারতেছেন। আচ্ছা, তাহলে এই যে লিভারের আলোচনাটা আসলো, এই লিভারের আলোচনায় হচ্ছে আমি এত কিছু কেন বুঝাইলাম? আমার প্রশ্ন হলো যে আমি এত কিছু বুঝাইলাম, দেখেন আমি 2টা হচ্ছে যে পয়েন্ট লিখে দিছি, সুন্দর করে একটা বক্সের মধ্যে 2টা পয়েন্ট লিখে দিছি। এই পয়েন্টের হচ্ছে থিমগুলো আমাদের কাজে লাগবে। প্রথম পয়েন্টে কি বলছি, যে লিভারের ক্ষেত্রে ফালক্রাম মাঝ বরাবর রাখলে উভয় পাশে হচ্ছে ভার সমান থাকে। লিভারের যে প্রথম যে প্রশ্নটা বা হচ্ছে যে লেখাটা, এটা একটু খেয়াল করেন, যে আমি যে কথাটা বলছি যে এটা যদি আমার হচ্ছে লিভার হয়,
এটা লিভারের ফালক্রাম হয়, তাহলে আমি দুইটা বাহু বলছি, এক পাশের বাহুটাকে যদি বলি এটা হচ্ছে কি বাহু বলেন, বল বাহু, এটা হলো বল বাহু, আর এটা হলো হচ্ছে আমাদের রোধ বাহু। এখন বলছে এই যে দেখেন এখানে হচ্ছে এই যে ফালক্রাম, ফালক্রাম, এই ফালক্রামটা যদি আমাদের এই যে রোধবাহু প্রান্ত এবং বলবাহু, এই যে এখান থেকে ফালক্রাম থেকে বলবাহু এবং রোধবাহু যদি সমান হয়, অর্থাৎ এটাকে যদি আমি বলি এক্স, এই যে এখান থেকে এই দূরত্বটা ফালক্রাম থেকে রোধবাহুর সর্বশেষ দূরত্বটাকে যদি বলি এক্স, আর এই ফালক্রামের থেকে যদি হচ্ছে বলবাহুর সর্বশেষ প্রান্তকে আমি বলি ওয়াই, তাহলে এক্স ইকুয়াল যদি ওয়াই হয়, এক্স ইকুয়াল যদি ওয়াই হয়, অর্থাৎ ফালক্রাম থেকে দুই পাশের বাহুই যদি সমান হয়, তাহলে উভয় পাশে ভার সমান থাকবে, অর্থাৎ জিনিসটা ব্যালেন্সে থাকবে। আমি যদি বলি যে এই যে দেখেন এখানে আমার হাতের দিকে একটু খেয়াল করেন, হাতের দিকে খেয়াল করেন, আমি একটা হচ্ছে পেন নিয়েছি, পেনের মাঝ বরাবর, একদম মাঝ বরাবর যদি আমি হচ্ছে ফালক্রাম, মাঝ বরাবর যে আমার দুই আঙ্গুল দিয়ে ধরা আছে এটাকে ফালক্রাম চিন্তা করেন, আমি ফালক্রাম যদি মাঝ বরাবর রাখি, তাহলে এই সাইডে আমার যে পরিমাণ ভার কাজ করবে এই সাইডে একই পরিমাণ কাজ করবে, তাহলে আমার হচ্ছে যে মূলত এই লিভারটা হচ্ছে ব্যালেন্সে থাকবে, লিভারটা সমান অবস্থায় থাকবে। দেখেন কোনো দিকেই হেলে যাবে না, এই লিভারটা কোনো দিকেই হেলে যাবে না। আশা করি বুঝছেন, আশা করি বুঝতে পেরেছেন। এখন দ্বিতীয় অংশ যে পয়েন্টটা আমি লিখে দিয়েছি এটা একটু খেয়াল করেন, যে কোন রোলার ঠেলে নিয়ে যাওয়ার থেকে টেনে নিয়ে যাওয়ার সময় কষ্ট কম হয় বা শক্তি কম লাগে। এটা আপনারা হচ্ছে যে অনেক ক্লাসেই পড়ছেন, যে হচ্ছে লন রোলারের ক্ষেত্রে বলা ছিল যে হচ্ছে এটা হলো কি ঠেলে নিয়ে যাওয়ার থেকে হচ্ছে টেনে নিয়ে যাওয়া সহজ। অর্থাৎ এই যে জিনিসটা, এই জিনিসটা যদি আমি চিন্তা করি, এই যে দেখেন এই লোকটা কি করতেছেন, এই যে লোকটা তিনি হচ্ছে একটা ভারী পাথরের খণ্ডকে হচ্ছে ঠেলে নিয়ে যাচ্ছেন। এই ঠেলে নিয়ে যেতে তার যে কষ্ট লাগতেছে, তার যে শক্তি খরচ হইতেছে, এটা যদি তিনি এই কাজটা না করে টেনে নিয়ে যাইতেন সুতা দিয়ে বা দড়ি দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি হচ্ছে টেনে নিয়ে যাইতেন, তাহলে কষ্টটা হচ্ছে কম হইতো। অর্থাৎ কোনো কিছুকে ধাক্কা দিয়ে বা ঠেলে নিয়ে যাওয়ার থেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সহজ। এটাই আমি বুঝাইতে চাইছি, যে টেনে নিয়ে গেলে শক্তি খরচ কম হয়, টেনে নিয়ে গেলে কি হয়, শক্তি খরচ কম হয়। হ্যাঁ, ছোট বাচ্চাদের খেলনা হচ্ছে যে খেলা লিভারের উদাহরণ। হ্যাঁ, একদম হচ্ছে যে টু দা পয়েন্টে কথা বলতেন। ওই যে খেলনা, এই পাশে হচ্ছে যে এখানে হচ্ছে ফালক্রাম থাকে, এই পাশে একজন উঠে, এই পাশে একজন উঠে, দুইজনে হচ্ছে যে ওই যে একজন উপরে উঠলে একজন নিচে নামে, একজন নিচে নামলে একজন উপরে উঠে, ওই যে ওইটা দেখছেন যেটা, সেটাই হচ্ছে লিভার, সেটাই লিভার। তাহলে লিভারের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখলাম, যে ফালক্রাম থেকে দুই পাশের বাহু যদি সমান থাকে, তাহলে এই ফালক্রামটা হচ্ছে যে লিভারটা হচ্ছে ব্যালেন্সে থাকবে। আচ্ছা, এটা আমাদের পরে কাজে লাগবে। এর পরের স্লাইডে আমরা যাই। দেখেন এখানে আমি একটা প্রশ্ন দিছি, যে এটা কিন্তু 38তম বিসিএস লিখিততে আসছে। এই প্রশ্নটা হচ্ছে 38তম বিসিএস লিখিততে আসছে। প্রশ্নটা দেখেন, যে ভারসাম্য রক্ষা করতে, ব্যালেন্স, ভারসাম্যের হচ্ছে ইংরেজি তো ব্যালেন্স, এই ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে, নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে। একটু আগে আমরা একটা হচ্ছে থিম দেখেছিলাম, যে যদি ফালক্রাম থেকে দুই পাশটা যদি সমান হয়, অর্থাৎ আমি যদি বলি এটাও 3 মিটার, এটাও 3 মিটার, অর্থাৎ ফালক্রাম থেকে এই পাশেও 3 মিটার, এই পাশেও 3 মিটার, যদি এরকম কোন সিচুয়েশন থাকে, তাহলে দুই পাশের যে ওজন, এই পাশে যদি কোনো একটা বস্তু থাকে, সে নিচের দিকে যে ওজন প্রয়োগ করবে, আর এই পাশ থেকে হচ্ছে যে ফোর্সটা দিচ্ছেন, আপনি যে ফোর্সটা দিচ্ছেন বা যে শক্তিটা দিতেছেন, এই দুই পাশের হচ্ছে যে এই শক্তি দুইটা হচ্ছে যে সমান থাকবে, সমান হবে। অর্থাৎ হচ্ছে ফালক্রাম থেকে দুই পাশে যদি সমান দূরত্ব থাকে, তাহলে যে ভর দুইটা কাজ করতেছে, সেই ভর দুইটা হচ্ছে যে সমান হবে। এখন এই যে দেখেন, একটু খেয়াল করেন, যে আমি যদি উপরের চিত্রটা একটু খেয়াল করি, দেখেন এটা হলো ফালক্রাম, এটা নিয়ে তো কারো সন্দেহ নাই।
এটা হলো হচ্ছে ফালক্রাম। এই ফালক্রামের এক পাশে আছে 4 মিটার, এক পাশে আছে 3 মিটার। যদি দুই পাশেই একই দূরত্ব থাকতো বা একই সমান হচ্ছে যে বাহুর দৈর্ঘ্যটা একই সমান থাকতো, তাহলে এই পাশে যদি 8 কেজি হয় এই পাশেও হচ্ছে 8 কেজি হইতো। একটু আগে আমি যে থিওরিটা বুঝাইছি সেই থিওরিটা হচ্ছে অনুযায়ী ফালক্রামের দুই পাশে যদি হচ্ছে একই দূরত্ব, এখানে 4 মিটার না থেকে যদি হচ্ছে 3 মিটার থাকতো, 4 মিটার না থেকে যদি 3 মিটার থাকতো, আর এখানে তো 3 মিটার আছে, তাহলে এই পাশে 8 কেজি হলে এই পাশেও 8 কেজি হইতো, এই পাশেও 8 কেজি হইতো। কিন্তু দুঃখের বিষয় ফালক্রাম থেকে দুই পাশের যে দূরত্ব বা দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা সমান না, সেই দৈর্ঘ্যটা হচ্ছে সমান না। তাহলে এই ধরনের ম্যাথগুলো আমরা কিভাবে করব? এই ধরনের ম্যাথগুলা কিভাবে করব? দেখেন, এই ধরনের লিভারের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা যেই বেসিক ধারণাটা হচ্ছে যে মনে রাখবো যে এই পাশের, অর্থাৎ আমরা যেই বাহুটাকে বলতে হচ্ছে বলবাহু, সে বলবাহুর দৈর্ঘ্য ইন্টু ওই পাশের বল, বলবাহুর দৈর্ঘ্য এবং এই পাশের বল বা এই পাশের ওজন সমান এই যে এই পাশে যে দৈর্ঘ্যটা কাজ করতেছে, অর্থাৎ হচ্ছে যে রোধ বাহুর দৈর্ঘ্য গুণন এই যে এখানে রোধক বল, অর্থাৎ যে বলটা রোধ হিসেবে কাজ করতেছে, রোধক বল। তাহলে দেখেন, এটাকে আমি প্রযুক্ত বল বলতে পারি। তাহলে এই সূত্রটা আমরা হচ্ছে এই ধরনের লিভারের যদি ব্যালেন্সের ভারসাম্য রক্ষার কোনো হচ্ছে প্রশ্ন থাকে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব যে এই যে বলবাহুটুকু যে আছে সেই বলবাহুটুকুর দৈর্ঘ্য গুণন এই পাশে যে বলটা আছে, অর্থাৎ প্রযুক্ত বল, বলবাহুর পাশের বল সমান হইল এই রোধবাহুর দৈর্ঘ্য আর এই পাশে যে বলটা কাজ করবে অর্থাৎ রোধক বল সেই বলটা। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করে এই ধরনের ব্যালেন্সের অঙ্ক হচ্ছে করে ফেলতে পারবো। অনেকে উত্তর করে ফেলছেন, অনেকে উত্তর করছেন হচ্ছে, একজন করছেন 10 কেজি, একজন করছেন হচ্ছে 8 কেজি। মানে শামীম রাজা একবার 8 কেজি উত্তর করেছেন, একবার 10 কেজি উত্তর করেছেন। আরেকজন আব্দুল কাদের ভুইয়া 10 কেজি ওজন উত্তর করেছেন। একটু দেখেন, সূত্রটা একটু বোঝার চেষ্টা করেন যে বলবাহুর দৈর্ঘ্য গুণন প্রযুক্ত বল সমান হচ্ছে রোধবাহুর দৈর্ঘ্য গুণন রোধক বল। এটা দিয়ে হচ্ছে যে আপনারা ইজিলি বের করে ফেলতে পারবেন। একটু করেন। হ্যাঁ, ওই যে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে হয়, যেটা যে আমরা এই বিজ্ঞানের যে সাবজেক্ট গুলো আছে, বিজ্ঞান, ম্যাথ, মানসিক দক্ষতা, এগুলা নিয়ে হচ্ছে যে একটা বিজ্ঞানের কম্বো কোর্স নিয়ে আসতেছি। এই কম্বো কোর্সটা হচ্ছে যে আপনারা এখানে যারা আছেন, যারা হচ্ছে যে একটু ভালো বুঝেন, তাদের জন্য আরো ভালো হবে। তারা হচ্ছে খুব দ্রুত তম সময়ে হচ্ছে যে প্রবলেম গুলো সলভ করে ফেলতে পারবেন। যারা একটু হচ্ছে এই বিষয়টাকে ভয় পান, তাদের যে ভীতিটা আছে সেই ভীতিটা আশা করি কেটে যাবে, উপকৃত হবেন। আসলে আমাদের এই কোর্সটা করলে পুরোপুরি উপকৃত হবেন। তো আমরা হচ্ছে খুব দ্রুত, কোর্সটা অলরেডি চলে এসেছে আমাদের পেজে হচ্ছে কোর্সের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে। আপনারা হচ্ছে পেজে নক করলেই কোর্স সম্পর্কে হচ্ছে ডিটেইলস জানতে পারবেন। হ্যাঁ, অনেকে উত্তর করছেন 6 কেজি। আচ্ছা, আমরা দেখি তাহলে আমরা হচ্ছে যে সেই সূত্রটা দেখলাম যে হচ্ছে বলবাহুর দৈর্ঘ্য গুণন প্রযুক্ত বল ইকুয়ালস টু রোধবাহুর দৈর্ঘ্য গুণন রোধক বল। তাহলে দেখেন, আমি হচ্ছে যে সলিউশনে আসি। তাহলে দেখেন, এখানে আমি যদি বলি হচ্ছে এখানে বলবাহুর দৈর্ঘ্য কত, বলবাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, আর হচ্ছে এখানে প্রযুক্ত বল বা বলবাহুর পাশে যে বলটা আছে সেটা হলো হচ্ছে 8 কেজি। বাংলায় যদি লিখি তাহলে হচ্ছে 3 মিটার গুণন 8 কেজি। এটা সমান কি হবে? এটা সমান হবে এই যে এই পাশে হচ্ছে রোধবাহু যে আছে, এই যে এই পাশে যে রোধবাহু আছে সেই রোধবাহুর দৈর্ঘ্য হচ্ছে যে 4 মিটার
ইন্টু এই পাশের যে প্রযুক্ত বলটা, এই পাশের যে বলটা মানে রোধক বল, সেই বলটাই বের করতে বলছে, সেই বলটাকে ধরে নিলাম আমরা এক্স। তাহলে এক্স সমান কত? এক্স সমান হচ্ছে যে 3 গুণন 8 ডিভাইডেড বাই 4। তাহলে দেখেন একটু যদি কাটাকাটি করেন, কাটাকাটি করলে হচ্ছে যে এখানে থেকে 2, তাহলে 3 ইন্টু 2 সমান হচ্ছে যে 6। তাহলে যারা 6 উত্তর করেছেন তাদেরটা হচ্ছে সঠিক। তাহলে যারা 10 উত্তর করছিলেন তারা বুঝতে পারছেন তো? এ ধরনের ম্যাথ হচ্ছে যে পরীক্ষায় অ্যাভেলেবেল পাবেন, যে কোনো পরীক্ষায়। এখন সাধারণ যে হচ্ছে কম্পিটিটিভ এক্সাম গুলো আছে, ব্যাংকের পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষা, সব পরীক্ষা থাকে এগুলা, সব পরীক্ষাতেই এই অধ্যায় থেকে হচ্ছে প্রশ্ন পাবেন। তাহলে ব্যালেন্সের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি, যে বলবাহু ইন্টু প্রযুক্ত বল সমান হচ্ছে রোধবাহু ইন্টু রোধক বল। এই সূত্র দিয়ে আমরা হচ্ছে এই ধরনের ম্যাথ করে ফেলতে পারবো। সবাই ক্লিয়ার? হ্যাঁ, রাবি হোসেন, জি স্যার। হ্যাঁ জি স্যার, এখন ক্লিয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, উদাহরণ 2 এ যে ম্যাথটা দেওয়া আছে একটু উত্তর করেন, সবাই একটু উত্তর করেন। এটাও ভারসাম্যের ম্যাথ, ভারসাম্যের ম্যাথ, সবাই একটু উত্তর করেন, খুব ইজিলি উত্তর করতে পারবেন। আগেটা যদি বুঝে থাকেন তাহলে এটা উত্তর করতে পারবেন, আগেটা বুঝে থাকলে এটা উত্তর করতে পারবেন। আচ্ছা, আপনারা একটু ইয়া করেন, শেয়ার করে দেন, একটু সবাই শেয়ার করে দেন, যাতে হচ্ছে আরো অনেকেই আমাদের এই লাইভ ক্লাসে জয়েন করতে পারে। হ্যাঁ, এসএমএস এর লিংক হচ্ছে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, লিংক আমাদের গ্রুপে নক দিলে হবে, আমাদের যে পেজ আছে সেই পেজে, সাফল্য একাডেমির পেজে নক দিলেই আপনারা হচ্ছে আমাদের চলমান যে বিজ্ঞানের কম্বো কোর্সটা আছে সেটা সম্পর্কে জানতে পারবেন। অনেকে উত্তর করেছেন 5 মিটার, সবাই উত্তর করেন একটু, সবাই একটু প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে যে এই ক্লাস থেকে জিনিসগুলো আয়ত্ত করে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, সবার উত্তর চাচ্ছি। হ্যাঁ, মিস্টার এমডি জসিম, জসিম উত্তর করেছেন, জাকিয়া রিফা উত্তর করেছেন, সাবিনা ইয়াসমিন শিলা উত্তর করেছেন। তাহলে ভারসাম্যের হচ্ছে যে কোনো ম্যাথ যদি আসে, ভারসাম্যের এই ধরনের ম্যাথ আসে, আমরা কেউ ভয় পাবো না, আমরা সবাই হচ্ছে যে উত্তর করার চেষ্টা করতে পারবো। আশা করি সবাই উত্তর করতে পারবো, সবাই উত্তর করতে পারবো। তাহলে দেখি এটা আমরা কিভাবে সলভ করি। তাহলে দেখেন, এই পাশে হচ্ছে আমার আগের ম্যাথে দেওয়া ছিল কি, আগের ম্যাথে দেওয়া ছিল বলবাহুর দৈর্ঘ্য। এবার আমার বলবাহুর দৈর্ঘ্যটা চাইছে, বলছে যে বলবাহুর দৈর্ঘ্য বা প্রশ্নবোধক বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমরা বলবাহুর দৈর্ঘ্যটাকে ধরে নিলাম এক্স, ইন্টু বলবাহুর পাশে হচ্ছে বল কত আছে 16, সমান রোধবাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, 4, আর এই পাশে ওজন দেওয়া আছে হচ্ছে 20, 20। আমাদের বের করতে হবে এক্স সমান কত। তাহলে এক্স সমান হচ্ছে যে 4 ইন্টু 20 হচ্ছে 80, 80 কে 16 দ্বারা ভাগ করতে হবে, তাহলে উত্তর কত হবে? 5। তাহলে উত্তর হবে 5 মিটার। এখন একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এই 5 কিন্তু হচ্ছে অনেক সময় অপশনে মিটারেও দেওয়া থাকতে পারে, আবার অনেক সময় 5 কে কিন্তু সেন্টিমিটারে দেওয়া থাকতে পারে। তাহলে আপনাকে দেখে নিতে হবে যে এই অপোজিট পাশের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা যেই এককে হবে, এই পাশের দৈর্ঘ্যটা একই এককে হবে। অর্থাৎ যদি বাম পাশে মিটার থাকে তাহলে ডান পাশেও মিটার হবে। তাই শুধুমাত্র 5 দেখার সাথে সাথে কিন্তু আমি উত্তর করে দিতে পারবো না। এখানে হচ্ছে ওই যে শামিম কেয়া হচ্ছে যে বলেছেন 5 কেজি, না, এখানে আমাদের দৈর্ঘ্য চাইছে, এখানে বাহুর দৈর্ঘ্য চাইছে, তাহলে দৈর্ঘ্য চাইলে হচ্ছে মিটারে উত্তর হবে। 5 কেজিও কিন্তু অপশনে থাকতে পারে। একটু এই ধরনের প্রবলেম গুলো সলভ করতে গেলে ছোট অঙ্ক, খুব সহজ অঙ্ক, অনেকে কিন্তু হচ্ছে খুব মানে কনফিডেন্সের সাথে দাগায় ভুল করবেন। কেউ 5 মিটারের জায়গায় 5 সেন্টিমিটার দাগাবেন, আবার কেউ 5 মিটার বা 5 সেন্টিমিটারের জায়গায় 5 কেজি দাগাবেন। তো একটু এককটা সহ, কোন এককে হচ্ছে উত্তর করতেছেন সেই এককটা সহ দেখে নিতে হবে। বাম পাশে যদি ওজনটা কেজিতে থাকে তাহলে ডান পাশে ওজন কেজিতে হবে না। এটা হচ্ছে যে কোনো স্পেসিফিক বই থেকে না, এটা বিভিন্ন ধরনের হচ্ছে বই আছে, আমাদের নিজস্ব সাফল্য একাডেমির কোর্স ম্যাটেরিয়ালস আছে, সেই ম্যাটেরিয়ালস গুলা থেকে আমরা টিচাররা আমাদের হচ্ছে হ্যান্ডমেড কিছু ম্যাটেরিয়ালস আছে, সেগুলা থেকে হচ্ছে কম্বিনেশন করে এই ক্লাসগুলো হচ্ছে যে পড়ানো হয়।
মেহরুবা, হ্যাঁ মেহরুবার প্রশ্নের উত্তর দিলাম, যে এটা হচ্ছে যে আসলে এখানে আপনার বলবাহু আর হচ্ছে ভারবাহু নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি চিন্তা করবেন এক কথায় যে একটা বাম পাশ, এই বাম পাশের দুইটার গুণফল আর ডান পাশের দুইটা গুণফল সমান হবে। আরো সহজ করে দিলাম, বাম পাশের দুইটার গুণফল ডান পাশের দুইটার গুণফল সমান হবে, তাইলে এখান থেকে আপনি উত্তর করে ফেলতে পারবেন। তাহলে আমাদের কোন এককে উত্তর করতেছেন এটাও কিন্তু হচ্ছে খেয়াল রাখতে হবে, এটাও একটু নজরে রাখতে হবে। তাহলে ভারসাম্যের যে কোনো প্রবলেম আমরা আশা করি সলভ করতে পারবো। ভারসাম্যের প্রবলেম সলভ করতে পারবো। আচ্ছা, এবার 3 নাম্বার হচ্ছে যে প্রবলেমটা, 3 নাম্বার প্রবলেমটা একটু খেয়াল করেন। 3 নাম্বার প্রবলেম দেখেন, প্রশ্ন দেওয়া আছে যে কোন অংশে বেশি ভার অনুভূত হবে। ভাই ছোটবেলায় হচ্ছে যে ওই যে কটকটির দোকান থাকতো না, যে হচ্ছে যে এই দুই পাশে হচ্ছে ঝুড়ি থাকতো, এই পাশে একটা ডালা থাকতো, এই পাশে একটা ডালা থাকতো, এই যে মাঝখানে একজন হচ্ছে ঘাড়ে নিয়ে হচ্ছে যে এই কটকটির দোকানটা নিয়ে ঘুরতো, আর আমরা কটকটি কিনে খাইতাম। সেম ঘটনাটা এখানে ঘটছে। ধরেন একজন কটকটির দোকানদার হচ্ছে যে কটকটি, এই যে ইনি ধরেন দোকানদার হচ্ছে যে দুইটা ঝুড়ি নিয়ে হচ্ছে যে দোকান নিয়ে গেছে। এখন যখন তিনি যদি মাঝে থাকতো তাইলে হচ্ছে তার দুই পাশেই হচ্ছে এই দুইটা সমান হইতো, কিন্তু তিনি কি করতেন, মাঝে না থেকে তিনি হচ্ছে সরে এইদিকে চলে আসেন, অর্থাৎ বিয়ের কাছাকাছি চলে আসেন, বিয়ের কাছাকাছি চলে এসেছেন। তাহলে মনে রাখবেন যে এই ব্যালেন্স সিচুয়েশন থেকে, অর্থাৎ এই ব্যালেন্স সিচুয়েশন থেকে যার দিকে হচ্ছে যে মুভ করবে তার ভারটা বেশি অনুভূত হবে। অর্থাৎ এই যে বিয়ের দিকে যদি হচ্ছে উনি চেপে থাকে, বিয়ের দিকে চেপে থাকে, তাইলে বিয়ের জন্য বিয়ের অংশে হচ্ছে বেশি পরিমাণ ওজন অনুভূত হবে। অর্থাৎ সামনের দিকে যদি তিনি আগায় থাকে তাহলে সামনে যে ওজনটা থাকবে, এই যে বি ওজনটা থাকবে, এই বিয়ের কারণে বেশি ভার অনুভূত হবে, বিয়ের কারণে বেশি ভার অনুভূত হবে। অনেকে এ উত্তর করেছেন, এ উত্তর হবে? এখন বলেন, এ উত্তর হবে না। দেখেন আমাদের উত্তর কি বলে, উত্তর বলতেছে এটা বি হবে। অর্থাৎ মনে রাখবেন উনি যে ওজনের দিকে বেশি চেপে যাবেন, যার দিকে বেশি চেপে যাবেন তার কারণে ভার অনুভূত হবে। আচ্ছা, এটা হচ্ছে আরো একটু রিয়েলিস্টিক কথাবার্তা বলি। ধরেন আপনি কারোর জন্য হচ্ছে খুব বেশি ডেডিকেশন দিচ্ছেন, আপনার কাছে দুইজন মানুষ আছে, দুইজন মানুষের মধ্যে একজনের জন্য আপনি বেশি ডেডিকেশন দিচ্ছেন, দেখবেন এই মানুষটার জন্য একটা সময় আপনি বেশি পরিমাণ কষ্ট পাবেন। অর্থাৎ মনে রাখবেন যে যার দিকে আপনি আগায় গেছেন তার কারণে কষ্ট পাবেন, যার দিকে উনি আগায় গেছে তার কারণে বেশি ভার অনুভূত হবে, যার দিকে উনি আগায় গেছেন তার কারণে বেশি ভার অনুভূত হবে। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে বলেন? এটা জীবনের সাথে মিলায় দেখেন যে আপনি যার জন্য বেশি ডেডিকেশন দিবেন তার কারণে একদিন হচ্ছে যে আপনাকে দুঃখ হচ্ছে যে বইতে হতে পারে। তাহলে হচ্ছে যে এই অংশে তিনি যার দিকে এগিয়ে গিয়েছেন তার কারণে বেশি ভার অনুভূত হচ্ছে। ক্লিয়ার সবাই? ক্লাস কেমন লাগতেছে? আমরা ক্লাসের মাঝামাঝিতে আছি, ক্লাস কেমন লাগতেছে একটু জানান। হ্যাঁ, সামিউল ইসলাম সাফাত, এ হবে না, ওটা বি হবে। সেতু আরাগ, হ্যাঁ ক উত্তর হবে। হিরণ বিশ্বাস, হ্যাঁ বি উত্তর হবে। ক্লাস কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, হ্যাঁ থ্যাংক ইউ। খারাপ লাগলেও বলবেন যে স্যার খারাপ লাগতেছে, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, সমস্যা নাই। তাহলে ক্লাস ভালো লাগতেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুপার ক্লাস। না না, ভুল উত্তর দিতেই পারেন, কনসেপ্ট আসলে হচ্ছে যে আমার সব বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকবে, সব টপিকে কনসেপ্ট ক্লিয়ার থাকবে এটা না হতে পারে। আপনার যদি সবই হচ্ছে ক্লিয়ার থাকতো তাহলে তো আপনি এই ক্লাসে জয়েন করতেন না, আমি যে সবকিছুই হচ্ছে যে সমানভাবে পারদর্শী সেটা তো না।
কিন্তু আমার যে দুর্বল জায়গাগুলা, আমার যে ভয়ের জায়গাগুলো, সেই জায়গাগুলো থেকে আমাকে উতরে আসতে হবে। হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। আমাদের হচ্ছে এই যে যাদের এই বিষয়গুলোতে, যাদের হচ্ছে যে ম্যাথ, যাদের ম্যাথ, মেন্টাল এবিলিটি, যাদের ম্যাথ, মেন্টাল এবিলিটি এবং এবং হচ্ছে সায়েন্স, এই বিষয়গুলোতে হচ্ছে যে সমস্যা আছে, তাদের জন্য আমাদের একটা কোর্স আছে। তাদের জন্য একটা কোর্স আছে, আপনারা আমাদের হচ্ছে যে গ্রুপে নক দিলে এই কোর্স সম্পর্কে হচ্ছে জানতে পারবেন। তাহলে আমরা এই প্রবলেম সলভ করে ফেলছি। তাহলে আমরা পরের টপিকে যাই। তাহলে এই ধরনের ব্যালেন্সের যদি কোনো প্রশ্ন আসে, সাধারণত লিভার থেকে ব্যালেন্সের প্রশ্নগুলো আসে। আর আরেকটা জিনিস হচ্ছে আসে, যেটা ওই যে বললাম যে কে কার দিকে ভার কখন বেশি অনুভূত হবে, যার দিকে আপনি সরে যাবেন, যার পক্ষে যাবেন, যার কাছাকাছি যাবেন, তার কারণে আপনি বেশি ভার অনুভূত করবেন। এইটুকু মনে রাখবেন, এইটুকু মনে রাখবেন ভাই। যার জন্য বেশি এফোর্ট দিবেন, তার কারণে আপনার উপরে হচ্ছে বেশি পরিমাণ ভারী বিষয়টা চলে আসবে, ভার বিষয়টা চলে আসবে। তাহলে ক্লিয়ার? আচ্ছা, আমরা হচ্ছে যে নেক্সট টপিক নিয়ে কথা বলি। দেখেন, আমরা হচ্ছে যে এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তারপরে ক্লাস কবে হবে? হ্যাঁ, পরে ক্লাস হবে। পরে ক্লাস হবে। শেখার জন্য ক্লাস করছি। মেন্টাল এবিলিটির জন্য কোন বুক ফলো করতে পারি? মেন্টাল এবিলিটির জন্য, আসলে মেন্টাল এবিলিটির জন্য যদি আপনি স্পেসিফিক কোনো বই ফলো করেন, আসলে প্রত্যেকটা বইয়ে এই কনসেপ্ট গুলা হচ্ছে এমন ভাবে দেওয়া থাকে, হ্যাঁ, যে একটু মানে বুঝতে একটু হচ্ছে যে কঠিন হয়ে যায়। তো আশা করি হচ্ছে যে আমাদের যে লেকচার আছে, সেই লেকচারের সাথে মিলে যে কোনো বই পড়লেই হচ্ছে আপনি এখান থেকে প্রবলেম সলভ করতে পারবেন। আমাদের সাফল্য একাডেমির কোর্সের সাথে হচ্ছে যে কোর্স ম্যাটেরিয়ালও আছে, ক্লাস লেকচার প্লাস হচ্ছে যে আমাদের যে হ্যান্ড নোট, এই হ্যান্ড নোটও আছে। তো আশা করি ওখান থেকে আপনাদের সমস্যা হবে না। আচ্ছা, পরের টপিকে আমরা যাই। পুলি, কপিকল। এই কপিকল আপনারা দেখে আসছেন? কপিকল দেখেন নাই কে কে বলেন? দেন কপিকল আমরা দেখে আসছি। ওই যে দেখবেন যে হচ্ছে অনেক জায়গায় 5 তলা 10 তলা বিল্ডিং এর উপর থেকে ইট তুলে, মাটি থেকে হচ্ছে ইট তুলে একটা বস্তার মধ্যে ইট নিয়ে নেয়, অপর পাশ থেকে দড়ি ধরে টানে, ইটের বস্তা হচ্ছে উপরে উঠে, তখন উপরে গিয়া হচ্ছে সেটাতে খুলে নিয়ে নেয়। এই যে জিনিসটা দেখছেন, সেটাই কপিকল। অর্থাৎ আপনার বিল্ডিং এ কাজ হইতেছে, মিস্ত্রিরা কি করতেছে, সেই ইট ঘাড়ে করে নিচ থেকে উপরে তোলা তো অনেক কঠিন, সে কি করতেছে, একটা দড়ি নামাই দিছে। আবার অনেকে এই কাজটা করে হচ্ছে যে বাজার করতে, অনেকে দেখবেন যে হচ্ছে বাড়ির জানালা দিয়ে ব্যাগ ফেলাই দিছে, নিচে দোকানদার হচ্ছে তারা শাকসবজি দিছে, সে হচ্ছে যে সুন্দর দড়ি ধরে টাইনা ব্যাগ হচ্ছে নিচের কাছে নিয়ে চলে গেছে। এই নিজের কাছে যে নিয়ে গেছে, এটাই হলো হচ্ছে কপিকলের উদাহরণ। এটাই কপিকলের উদাহরণ। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে দেখেন কপিকল কি বলছে, যে হচ্ছে এমন একটি যন্ত্র যা ভারী বস্তুকে তুলতে ব্যবহৃত হয়। এক্ষেত্রে এক পাশে দড়ি বা চেইন দিয়ে, এক্ষেত্রে এক পাশে দড়ি বা চেইন দিয়ে অন্য পাশে হচ্ছে কোনো ভারী বস্তু তোলা হয়। এক পাশে হচ্ছে এই যে দড়ি থাকে, আর আরেক পাশে হচ্ছে ভারী বস্তু থাকে। এক পাশে দড়ি থাকে, আরেক পাশে ভারী বস্তু থাকে। এক পাশে দড়ি থাকে, আরেক পাশে হচ্ছে ভারী বস্তু থাকে। তাহলে এই ধরনের বিষয়কে আমরা হচ্ছে কপিকল বলি। এই কপিকলের প্রধান কাজ হচ্ছে যে প্রযুক্ত বলের দিক পরিবর্তন করা। কপিকলের প্রধান কাজটা কি? প্রযুক্ত বলের দিক পরিবর্তন করা। অর্থাৎ আপনি এই দিকে টানতেছেন, আপনি টানতেছেন দড়িটা, কিন্তু সে উঠতেছে কোথায়? সে উঠতেছে হচ্ছে এই অপর পাশটা উঠতেছে উপরের দিকে, উপরের দিকে। আপনি টানতেছেন নিচের দিকে, আপনি টানতেছেন নিচের দিকে বল দিয়ে, আর বস্তুটা উঠতেছে উপর দিকে। এই যে দেখেন, আমি যদি একটু মুছে দেই, যে দেখেন আপনি দড়ি ধরে টানতেছেন নিচের দিকে, আর বস্তুটা উঠতেছে উপরের দিকে। এই যে বিষয়টা, সেটাই বলছে যে কপিকলের প্রধান কাজ হচ্ছে প্রযুক্ত বলের দিক পরিবর্তন করা। প্রযুক্ত বলের দিক পরিবর্তন করা। স্লাইড গুলো দেখার জন্য কোন সাইডে গেলে ভালো হবে? হ্যাঁ, আমাদের সাফল্য একাডেমির কিন্তু ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটও আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে আমি কিছু বুলেট পয়েন্ট আকারে কিছু ইয়া দিয়ে দিয়েছি,
পয়েন্ট দিয়ে দিছি। দেখেন এখানে বলছি যে ভার উত্তোলনের ক্ষেত্রে শক্তির কম প্রয়োগ করার জন্য কপিকল ব্যবহার করা হয়। অর্থাৎ দেখেন এই যে এখানে এই জায়গাটাতে অনেক বড় একটা অ্যামাউন্টের হচ্ছে যে জিনিস আপনি টেনে তুলতেছেন খুব ইজিলি, এই জিনিসটার জন্যই হচ্ছে কপিকল ব্যবহার করা হয়। কপিকল একটা কৌশল, এই কৌশলের মাধ্যমে অনেক ভারী জিনিসকে হচ্ছে উপরে টেনে তোলা যায় বা সহজে সরানো যায়। তারপরে বলছে যে ভার উত্তোলনের শক্তির পরিমাণ কপিকল সংখ্যার উপরে নির্ভর করে। কপিকল সংখ্যা কি জিনিস এইটা আমরা একটু পরে হচ্ছে যে বুঝবো। কপিকল সংখ্যা কত তার উপরে ডিপেন্ড করবে যে আপনি ভারটা কতটুকু ভার উত্তোলন করতে পারবেন। ভার উত্তোলনের পরিমাণ, সে ভার উত্তোলনের পরিমাণ কপিকল লিভারের হচ্ছে যে পার্থক্য কি, কপিকলটা লিভার হচ্ছে যে ব্যালেন্সিং, সাধারণত আনুভূমিক কোন অংশটাকে হচ্ছে যে সে ব্যালেন্স করে, আর কপিকল হচ্ছে যে মূলত বলের দিক পরিবর্তন করে। দেখেন আপনি হচ্ছে যে দড়ি বা সুতা এখানে বলে দিছে, দড়ি বা চেইন দিয়ে হচ্ছে যে একটা এইটা মেকানিক্যাল একটা ব্যাপার যে হচ্ছে কোন একটা বস্তুকে হচ্ছে উপরের দিকে তোলার জন্য যখন আপনি দড়ি দিয়ে টান দিবেন তখন এইটা হচ্ছে যে কপিকল বলতেছি। আর লিভার বলতেছি আমরা হচ্ছে যে সাধারণত এই যে প্যারালাল দুইটা হচ্ছে ফোর্স ক্রিয়েট করার জন্য, একই ধরনের হচ্ছে যে একই সমান্তরালে একই দিকে সাধারণত হচ্ছে যে দুইটা ফোর্স এখানে প্রযুক্ত হয়। আচ্ছা দেখেন এরপরে বললাম কি যে ভার উত্তোলনে শক্তির পরিমাণ হচ্ছে কপিকল সংখ্যার উপর নির্ভর করে। এই জিনিসটা মনে রাখেন, এই জিনিসটা মনে রাখেন যে ভার উত্তোলনে হচ্ছে যে শক্তির পরিমাণ কপিকল সংখ্যার উপর নির্ভর করে। কপিকল সংখ্যা যত বেশি হবে একই কাজের জন্য শক্তি কম প্রয়োগ করতে হবে। কপিকল সংখ্যার পরিমাণ বাড়ায় দেন, ধরেন আপনি হচ্ছে 10 কেজি ওজন তুলতে পারতেছেন, আপনার কপিকল আছে একটা, যদি আপনি কপিকলের সংখ্যা বাড়ায় দেন তাহলে আরো বেশি ওজন, অর্থাৎ 10 কেজির জায়গায় আপনি 20 কেজি তুলতে পারবেন। আরো যদি কপিকল বাড়ায় দেন তাহলে হচ্ছে 20 কেজির জায়গায় 30 কেজি তুলতে পারবেন। তাহলে এই ধরনের যে বিষয়গুলা, অর্থাৎ এই তিনটা পয়েন্ট আমাদের একটু মাথায় রাখতে হবে যে ভার উত্তোলনের ক্ষেত্রে শক্তির কম প্রয়োগ করার জন্য কপিকল ব্যবহার করা হয়। ভার উত্তোলনে যে কি পরিমাণ হচ্ছে যে শক্তি লাগবে সেই শক্তিটা হচ্ছে কপিকল সংখ্যার উপর নির্ভর করে। কপিকল সংখ্যা যত বেশি হবে একই পরিমাণ ভার উত্তোলন করতে হচ্ছে যে শক্তির পরিমাণ কম লাগবে। হ্যাঁ, পাত কুয়াতে ব্যবহার করা হয়, ঠিক ঠিক পাত কুয়াতে পানি তুলতে হচ্ছে ব্যবহার করা হয়, অনেক বেশি পরিমাণ পানি তোলা যায়। চুমকি মন্ডল বলেছেন, হ্যাঁ এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ। কপিকল, লিভার এই ধরনের জিনিস আমাদের আশেপাশেই আছে, এগুলো আমরা দেখি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যখন চিত্র দেখি তখন মনে করি আরে বাবা এটা কি জিনিস, ঠিক আছে, তখন ভয় লাগে। এই ভয়টুকুই হচ্ছে দূর করতে হবে। আমাদের প্র্যাকটিক্যাল লাইফের কাছাকাছিতে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলোকে যদি আপনি আপনার পরীক্ষার খাতা রিলেট করতে পারেন তাহলে ইজিলি হচ্ছে যে কোনো সলভ করা যায়। আচ্ছা তাহলে আমরা হচ্ছে যে পরের স্লাইডে যাই। তাহলে এই জিনিসগুলো আমরা এখানে কি করব, মনে রাখবো, মনে রাখবো। দেখেন এই যে কিছু উদাহরণ দিছি যে ক্রেনের সাহায্যে ভারী কোনো বস্তু উত্তোলন করার জন্য অনেক সময় দেখবেন বৈদ্যুতিক খুঁটি হচ্ছে যে লাগায়, যখন ওই যে বিদ্যুৎ বিভাগের লোকজন যখন হচ্ছে যে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে তখন এই ধরনের কপিকল ব্যবহার করে অনেক ভারী ভারী খুঁটিকে হচ্ছে যে সহজেই সোজা করে ফেলতে পারে, দাঁড় করায় ফেলতে পারে। তাহলে এইগুলো হচ্ছে কপিকলের উদাহরণ। এরপরে দেখেন এখন একটু আগে একটা কথা বলছিলাম যে এইখানে দেখেন কপিকলের সংখ্যা, আমি সংখ্যা নির্ণয় পরে দেখাচ্ছি। এখানে দেখেন আপনি নরমালি দেখেন হচ্ছে আমি যদি বলি প্যাচের সংখ্যা, এখানে শুধুমাত্র এই যে এই বরাবর একটা প্যাচ গেছে, এখানে দেখেন প্যাচ গেছে একটা, আবার এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা, অর্থাৎ অনেকগুলো হচ্ছে যে প্যাচ গেছে, ও অনেকগুলো প্যাচের নামই হলো কপিকল, তাহলে যেখানে কপিকল বেশি হবে সেখানে ওজন বেশি, মানে ওই বস্তুটা তুলতে শক্তি বেশি লাগবে না কম লাগবে, একটু কমেন্ট করবেন আর একটু শেয়ার করেন, সবাই একটু ক্লাসটা শেয়ার করেন, একটু কমেন্ট হচ্ছে যে চাচ্ছি যে এই জায়গায় দুইটা চিত্র আছে, একটা হলো এ চিত্র, একটা বি চিত্র। আমাকে আপনারা না জেনে, আপনারা কোনোদিন ধরেন এটা দেখেন নাই, আইডিয়া করে বলেন যে কোন ক্ষেত্রে আমার হচ্ছে শক্তি বেশি লাগবে, কোন ক্ষেত্রে শক্তি কম লাগবে, কোন ক্ষেত্রে কম লাগবে বলেন। এটা এ, এটা বি, আমি যদি বলি কোন ক্ষেত্রে শক্তি কম লাগবে, এ এর ক্ষেত্রে লাগবে না বি এর ক্ষেত্রে লাগবে?
হ্যাঁ, একটা কপিকল ধরা হবে না তিনটা ধরা হবে, এটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে হচ্ছে আমরা পরে কথা বলবো। তার আগে হচ্ছে আমাকে বলেন আপনাদের যে ধারণা, সেই ধারণা থেকে বলেন যে এ এর শক্তির ক্ষেত্রে বেশি শক্তি লাগবে নাকি বি এর ক্ষেত্রে বেশি শক্তি লাগবে। একটু শেয়ার করবেন, সবাই একটু হচ্ছে শেয়ার করেন। বিতে কম লাগবে, বিতে কম লাগবে, এটা আমরা কেমনে বুঝছি যে এখানে অনেক সুতা আছে, অনেক হিবিজিবি অবস্থা, এটাতে শক্তি কম লাগবে। আচ্ছা যাই হোক, আমরা এখন হচ্ছে যে মেইন বিষয়টাতে চলে আসি যে কেন শক্তি কম লাগবে, কেন শক্তি কম লাগবে, আর আমি কপিকল সংখ্যা কিভাবে হিসাব করব, কপিকল সংখ্যা কিভাবে আমি হিসাব করব, আর কেন শক্তি কম লাগবে। কপিকল সংখ্যা আমি হিসাব করব কিভাবে, দেখেন আমি লিখে দেই। কপিকল সংখ্যা সমান হচ্ছে ঊর্ধ্বমুখী বল। কপিকল সংখ্যা মানে হলো ঊর্ধ্বমুখী বল। কপিকল সংখ্যা সমান হচ্ছে ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল অর্থাৎ যে বলটার দিক হচ্ছে উপরের দিকে, যে বলগুলা হচ্ছে উপরের দিকে, এই উপরের দিকে যতগুলা বল থাকবে আমরা বলবো যে এখানে ততগুলা কপিকল আছে। কপিকল সংখ্যা সমান হলো ঊর্ধ্বমুখী বল। ক্লিয়ার? আমরা একটা কথা এখানে মনে রাখবো যে কপিকল সংখ্যা সমান হচ্ছে ঊর্ধ্বমুখী বল। তাইলে এখানে আমাকে বলেন কপিকল সংখ্যা সমান হচ্ছে ঊর্ধ্বমুখী বল। এখানে আপনি টানতেছেন নিচের দিকে, এই জিনিসটা কোন দিকে উঠতেছে, উপরের দিকে, এদিকে টানতেছেন, সে উপরের দিকে উঠতেছে, তাইলে এখানে ঊর্ধ্বমুখী বল হচ্ছে একটা। এখানে আমি টানতেছি, এটা উপরের দিকে উঠতেছে, এখানে হচ্ছে যে এই জিনিসটা যখন এখানে ঘুরতেছে, তাহলে এখানে আপনি ঊর্ধ্বমুখী বল হিসাব করবেন, এখানে ঊর্ধ্বমুখী বল হিসাব করবেন। এখানে বুঝেই যাচ্ছে যে আপনি যদি এই জিনিসটা চিন্তা করেন, তাহলে এই জিনিসটাকে হচ্ছে যে নিচের দিকে এসে, এখানে অনেকগুলো মেকানিজম আছে, আপনি আরো ইজি করে দিচ্ছি, পরে স্লাইডে গেলে আরো ইজি হবে। দেখেন এখানে তার আগে কয়েকটা বিষয় দেখে নেন, যে হচ্ছে অনেক সময় আসে যে এলিভেটর, আমরা ওই বিষয়টা আসবো, কপিকল সংখ্যার ক্যালকুলেশনে আসবো। তার আগে আমরা একটু দেখে নেই যে এলিভেটর যে আছে, এই এলিভেটরে হচ্ছে মাল্টিপল পুলি ব্যবহার করা হয়। অনেক সময় পরীক্ষায় আসে যে এলিভেটরে কোন ধরনের পুলি ব্যবহার করা হয়, মাল্টিপল পুলি ব্যবহার করা হয়। বুলডোজারে হচ্ছে যে এই বুলডোজারটা কি, বুলডোজার, এই বুলডোজারটা হচ্ছে একটা পুলি সিস্টেম। তারপরে ক্রেনের সাহায্যে অনেক কিছু ভারী কিছু উঠানো হয়, এটাও হলো হচ্ছে যে এক ধরনের পুলি, যেটা কনস্ট্রাকশনে ইউজ করা হয়। তাহলে এই ধরনের বিষয়গুলো আমরা একটু ধারণায় রাখলাম। এরপরে চলে যাই, আমরা একটা প্রবলেমে চলে যাই, তাহলে পুলির সংখ্যাটা আপনাদের ক্লিয়ার হবেন। তাহলে আমি বলছি যে পুলির সংখ্যা সমান হচ্ছে ঊর্ধ্বমুখী বল, পুলির সংখ্যা সমান হচ্ছে ঊর্ধ্বমুখী বল। এখানে প্রবলেমে আছে কি, যে নিচের ওজনটিকে সরানোর জন্য কোন ব্যক্তির বেশি শক্তি প্রয়োগ করতে হবে। দেখেন এখানে একটা ওজন আছে, এটা হলো হচ্ছে 50 কেজি, এখানে একটা ওজন আছে, এটা হলো 50 কেজি, এটাও 50 কেজি। এই ক্ষেত্রে এখানে এই যে পুলিটা আঁকানো আছে এই যে এভাবে, আর এই ক্ষেত্রে পুলিটা আঁকানো আছে হচ্ছে এভাবে। বলছে যে এর ক্ষেত্রে, এ ক্ষেত্রে, বি ক্ষেত্রে, কোন ক্ষেত্রে হচ্ছে শক্তি বেশি লাগবে। তাহলে শক্তি বেশি বা কম লাগবে এটা হচ্ছে যে আমাদের ডিপেন্ড করবে কপিকলের সংখ্যার উপরে। কপিকলের সংখ্যা যত বেশি হবে, কপিকলের সংখ্যা যত বেশি হবে শক্তি তত কম লাগবে। কপিকলের সংখ্যা মানে আপনার হাত, ধরেন আপনার হাত যত বাড়াবেন তত হচ্ছে যে শক্তি কম লাগবে। তাহলে কপিকলের সংখ্যা যত বেশি হবে শক্তি তত কম লাগবে। তাহলে আমরা দেখি এই ক্ষেত্রে কিভাবে সলভ করা যায়। আমি একটু আগে বললাম যে কপিকল মানে হচ্ছে ঊর্ধ্বমুখী বল, কপিকলের মানে হচ্ছে ঊর্ধ্বমুখী বল। দেখেন আপনি দড়ি ধরে যখন টান দিছেন, দড়ি ধরে যখন টান দিছেন, আলটিমেটলি দেখেন এই যে দড়ি ধরে যখন টান দিছেন এইদিকে, তখন এই যে দড়িটা এখানে তো অলরেডি ফিক্সড। তাইলে এই যে দড়িটা যে হচ্ছে কোন একটা বস্তু নিচের দিকে টেনে আছে, তাইলে এই বস্তুটা, অর্থাৎ আমি যদি আলাদাভাবে একটু চিত্রটা আঁকি তাহলে ক্লিয়ার হবে আপনাদের জন্য আরো। ধরেন এরকম এখানে একটা বস্তু ঝুলে আছে, এখানে একটা বস্তু ঝুলে আছে ধরে নিলাম। এই বস্তুটা যখন ঝুলে থাকবে, এই বস্তুটা কি নিচের দিকে হচ্ছে যে টান দিবে, নিচের দিকে ঝুলে থাকবে। এই বস্তুর এই যে ঝুলে থাকাটাকে বাধা দিবে কে, এই যে দুইজন এখানে ফিক্সড অবস্থায় আছে। এখন এখানে যদি আরেকটা কপিকল টেনে এভাবে দেই,
তাইলে এ যখন এদিকে টানবে, মূলত এ যে এটা যখন এদিকে আসবে তখন এ যখন টান দিয়ে থাকবে, এখানে যদি একটা কপিকল থাকে, এই বলটা হচ্ছে উপরের দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে। তাহলে এখানে দেখেন, আমি যদি বলি হচ্ছে বলের দিক, তাহলে ঊর্ধ্বমুখী বল হচ্ছে এই একটা, এই একটা, এটা হলো নিম্নমুখী বল, এটা নিচের দিকে কাজ করতেছে, আপনি দড়ি ধরে টানতেছেন, এ কাজ করতেছে নিচের দিকে। তাইলে ঊর্ধ্বমুখী বল হচ্ছে এই অংশের জন্য দুইটা, ঊর্ধ্বমুখী বল হচ্ছে এই অংশের জন্য দুইটা, এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা, তাহলে দুইটা ঊর্ধ্বমুখী বল এর জন্য। আর এই যে বি এর ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বল কয়টা, দেখেন এই বস্তুটা নিচের দিকে টাইনা রয়েছে, এরকে রেজিস্ট করার জন্য উপর দিকে এ উঠতেছে, একে যদি নিচের দিকেও টান দেয় তাহলে নিম্নমুখী বল এটা, আর এই বলটা থাকতেছে কি ঊর্ধ্বমুখী বল হিসেবে। তাহলে এখানে ঊর্ধ্বমুখী বল বি এর ক্ষেত্রে হচ্ছে একটা আর এ এর ক্ষেত্রে হচ্ছে দুইটা, তাহলে ঊর্ধ্বমুখী বলটাই হচ্ছে কপিকল সংখ্যা। না, ঊর্ধ্বমুখী বল টান বল না, এখানে আমরা জাস্ট হচ্ছে টান বল, না টান বল না, ওভাবে হচ্ছে যে কনসিডার করার অপশন নাই। আপনি দেখবেন যে কোন বলটা হচ্ছে উপরের মুখে উপরের দিকে তাকায় রয়েছে সেটাই। তাহলে দেখেন এ এর ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বল দুইটা, বি এর ক্ষেত্রে একটা, তাহলে এ এর ক্ষেত্রে কপিকল হচ্ছে দুইটা, এই দুই মানে হচ্ছে কপিকল, আর এখানে এক মানে হচ্ছে এক মানে হলো এখানে কপিকল সংখ্যা, এগুলা কিন্তু কপিকল সংখ্যা। তাহলে বি এর ক্ষেত্রে কপিকল কাজ করতেছে একটা, আর এ এর ক্ষেত্রে কপিকল কাজ করতেছে হচ্ছে কপিকল একটা, আর বি এর ক্ষেত্রে কপিকল কাজ করতেছে দুইটা। তাইলে যেই ক্ষেত্রে হচ্ছে যে কপিকল সংখ্যা বেশি সেই ক্ষেত্রে শক্তি লাগে কম, আর যেই ক্ষেত্রে হচ্ছে কপিকল সংখ্যা কম সেই ক্ষেত্রে শক্তি লাগে বেশি। তাহলে নিচের ওজনটিকে সরানোর জন্য কোন ব্যক্তির বেশি শক্তি প্রয়োগ করতে হবে? বেশি শক্তি প্রয়োগ করতে হবে কার? যে পাশে কপিকল সংখ্যা কম, যে পাশে কপিকল সংখ্যা কম, অর্থাৎ বেশি শক্তি প্রয়োগ করতে হবে বি এর, বেশি শক্তি প্রয়োগ করতে হবে বি এর। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, খ অনেকেই খ উত্তর করছেন, বিতে দ্বিতীয় চিত্রে কম লাগবে। না না, উল্টা বলতেছেন, দ্বিতীয় চিত্রে কম লাগবে না, দ্বিতীয় চিত্রে শক্তি বেশি লাগবে, কারণ সেখানে কপিকল হচ্ছে, সেখানে কপিকল হচ্ছে কয়টা? সেখানে কপিকল হচ্ছে একটা, আর প্রথম চিত্রে হচ্ছে কপিকল হচ্ছে দুইটা। তাহলে যেখানে কপিকল সংখ্যা বেশি সেখানে শক্তি লাগে কম, যেখানে কপিকল সংখ্যা বেশি সেখানে শক্তি লাগে কম। এটা দিয়ে আমরা ম্যাথও করব, এই কপিকলের ধারণা দিয়ে আমরা ম্যাথ করব। একটু সবাই শেয়ার করেন ক্লাসটা। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম যে যেখানে কপিকলের সংখ্যা বেশি সেখানে শক্তি লাগবে কম, আর যেখানে কপিকল সংখ্যা কম সেখানে শক্তি লাগবে বেশি। তাহলে দেখেন একই ধরনের প্রশ্ন বলেন এখানে, এটা উত্তর করেন সবাই একটু, এটা সবাই একটু উত্তর করেন যে কোন ক্ষেত্রে শক্তি কম লাগবে। এর ক্ষেত্রে দেখেন, এর ক্ষেত্রে হচ্ছে এই যে ঊর্ধ্বমুখী বল হচ্ছে একটা, এই যে এটা ঊর্ধ্বমুখী বল আর এটা হলো নিম্নমুখী বল। বি এর ক্ষেত্রে দেখেন এখানে টেনে আছে, তাহলে এ হচ্ছে উপরের দিকে টান করতেছে, এ যেহেতু নিচের দিকে টানতেছে, এ উপরে টানতেছে, আর এই যে হাত দিয়েও আপনি উপরে টানতেছেন, তাইলে ঊর্ধ্বমুখী বল হচ্ছে এই দুইটা আর নিম্নমুখী বল হচ্ছে একটা। তাহলে ঊর্ধ্বমুখী বল সমান হলো কপিকল সংখ্যা, এখানে কপিকল সংখ্যা 2, এই ক্ষেত্রে কপিকল সংখ্যা 1। যেখানে কপিকল সংখ্যা বেশি লাগবে সেখানে শক্তি কম লাগবে, কপিকল সংখ্যা বেশি সেখানে শক্তি কম, কারণ কপিকল হচ্ছে যে সে কি করতেছে, সে যত বেশি আপনাকে সাপোর্ট দিতেছে, তখন কপিকল সংখ্যা 2 মানে সেখানে আপনি বেশি সাপোর্ট পাইতেছেন, এই জন্য সহজে জিনিসগুলোকে তুলতে পারতেছেন, শক্তি কম লাগতেছে। তাহলে এটা হচ্ছে যে কি হবে, কোন ক্ষেত্রে শক্তি কম লাগবে? তাহলে উত্তর হবে যেহেতু এখানে কপিকল সংখ্যা বেশি শক্তি লাগবে কম, শক্তি লাগবে কম, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে বি, উত্তর হবে বি। দেখেন উত্তর হচ্ছে বি। তাহলে বলেন এবার আমরা এখান থেকে একটা ম্যাথ করি, কপিকল সংখ্যার একটা ম্যাথ করি। বলছে যে এই যে ওজনটা দেখেন, ওজনটা দেওয়া আছে হচ্ছে 24 পাউন্ড, 24 পাউন্ড একটা ওজন, সেই ওজনটাকে তুলতে কতটুকু শক্তি প্রয়োগ করতে হবে? দেখেন এই ওজনটা এখানে হচ্ছে ফিক্সড আছে, এই ওজনটা একটু কপিকল সংখ্যা গুনতে হবে, এখানে ওজনটা ফিক্সড আছে, আর এই ওজনটা নিচের দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করলে
এখানে এ কাজ করবে তাকে বিপরীত দিকে, তাকে আটকে রাখার জন্য। এই যে দেখেন, এই বলটা যখন এইদিকে কাজ করতেছে তখন এই অংশটুকু কি, এই সুতাটা এদিকে টানতেছে, মানে এটা উপরের দিকে কাজ করতেছে, ঊর্ধ্বমুখী। তাহলে এখানে ঊর্ধ্বমুখী একটা, ঊর্ধ্বমুখী আরেকটা, নিম্নমুখী একটা। তাহলে ঊর্ধ্বমুখী কয়টা? দুইটা। ঊর্ধ্বমুখী এখানে দুইটা, মানে কপিকল সংখ্যা হচ্ছে 2। ঊর্ধ্বমুখী বল 2 মানে হচ্ছে কপিকল সংখ্যা হচ্ছে 2। কপিকল সংখ্যা হচ্ছে 2। তাইলে এই 2 মানে কপিকল সংখ্যা যত হবে সে ওই টোটাল ওজনটারে হচ্ছে ভাগ করে নিবে। কপিকল সংখ্যা যত হবে সে টোটাল ওজনটাকে ভাগ করে নিবে। এখানে 24 পাউন্ড আছে, এই 24 পাউন্ডকে কপিকল দুইটা আছে, দুইটা কপিকল ভাগ করে নিবে। তাহলে হচ্ছে যে কত হবে উত্তর হবে 12। দেখেন ইজি অঙ্ক। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে আমরা হচ্ছে ভয় পেয়ে যাই। অনেকে উত্তর করেছেন 12। হ্যাঁ, উত্তর হবে 12। ক্লিয়ার সবাই? তাহলে আমরা কপিকলের হচ্ছে যে কোন ম্যাথ আসলে আমরা পারবো? বলছি এই যে টোটাল কপিকল সিস্টেমটা, এই সিস্টেমটাতে হচ্ছে যত ওজন আছে সেই ওজনটাকে কপিকল সংখ্যা দিয়ে ভাগ করে দিবেন। তাইলে হচ্ছে যে কি হবে, কত শক্তির প্রয়োজন হবে সেই শক্তিটা পেয়ে যাবেন। তাহলে এখানে 24 পাউন্ড ছিল, কপিকল দুইটা, 24 এর 2 দ্বারা ভাগ করে দিছি, 12 উত্তর। 12 উত্তর। ক্লিয়ার? আশা করি উত্তর ক্লিয়ার। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি। আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি। আচ্ছা, আমরা গিয়ার নিয়ে একটু আলোচনা করি। দেখেন গিয়ারটা কি জিনিস, আপনারা গিয়ার কিন্তু সবাই দেখছেন। গিয়ার হচ্ছে সাইকেলের চাকার ক্ষেত্রে দেখবেন যে সাইকেলের চাকায় যে ইয়া থাকে চেইন, সেই চেইনের সামনে একটা পিছনে একটা, দুইটা হচ্ছে এরকম ইয়া থাকে চাকার মতো, এগুলাই হচ্ছে গিয়ার। এগুলাকেই বলে গিয়ার। গিয়ার। এখন এই গিয়ার হচ্ছে কাঁটাযুক্ত চাকা। গিয়ার হচ্ছে কাঁটাযুক্ত চাকা, যা একটি যন্ত্রের বিভিন্ন অংশে শক্তি সঞ্চালনের জন্য ব্যবহার হয়। অর্থাৎ একটা অংশে হচ্ছে যে শক্তি থাকলে আরেকটা অংশে সঞ্চালন করবে এটা। তাহলে গিয়ারের কাজ কি? এক অংশের শক্তিকে আরেক অংশে ট্রান্সফার করা। তাহলে দেখেন এই ক্ষেত্রে আমি একটা নোট দিয়ে দিচ্ছি, এই নোটটা একটু দেখেন যে দুটি পাশাপাশি ও পরস্পর সংযুক্ত গিয়ারের দুটি পাশাপাশি, দেখেন দুইটা পাশাপাশি আছে। এখানেই দেখেন এই যে একটা গিয়ার, এই যে একটা গিয়ার, এই যে আরেকটা গিয়ার, দুইটা গিয়ার পাশাপাশি আছে এবং তারা পরস্পর দেখেন এই যে এখানে দেখেন সংযুক্ত। তাহলে দুইটা পাশাপাশি এবং পরস্পর সংযুক্ত গিয়ারের একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে এই যে কাঁটাগুলো আছে না, তাকে এটার সাথে লেগে যাবে, এটাকে কি করবে? এইদিকে ঘুরাবে। তাহলে একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, আরেকটা ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে পাশাপাশি দুইটা গিয়ার যদি থাকে, একটা আরেকটার সাথে যদি লেগে থাকে, তাহলে একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ও কি করবে? আরেকটারে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাবে। এই জিনিসটা আমাদের অনেক কাজে লাগবে, এই কথাটা আমাদের অনেক কাজে লাগবে। দেখেন একটা উদাহরণ দিচ্ছি। ওই যে গিয়ার কোথায় দেখতে পাবেন? গিয়ার সাধারণত ঘড়ি আছে না, আমাদের অ্যানালগ ঘড়ি। দেখবেন যাদের বাসায় দেয়াল ঘড়ি আছে, দেয়াল ঘড়িটা খুলবেন, খুলে হচ্ছে ওই যে ব্যাটারির যে পোর্শনটা থাকে, সে ব্যাটারি পোর্শনে দেখবেন যে একটা হচ্ছে ওই যে মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা ঠিক করার জন্য আপনি একটা চাকা ঘুরান, সেই চাকাটাই গিয়ার। তাহলে গিয়ারের প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে যে আপনি আপনার ঘড়ি দেখলেই বুঝতে পারবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন যে দুইটা গিয়ার যদি পাশাপাশি থাকে এবং সংযুক্ত থাকে, তাহলে একটা যদি ঘড়ির কাঁটার দিকে যায়, আরেকটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে। তাহলে আমরা হচ্ছে যে এটুকু বুঝতে পারবো। এখন ধরেন অনেকগুলো গিয়ার আছে,
এই যে এখানে একটা গিয়ার আছে, এর সাথে সংযুক্ত আরেকটা গিয়ার আছে, এর সাথে সংযুক্ত আরেকটা গিয়ার আছে, এর সাথে সংযুক্ত আরেকটা গিয়ার, এর সাথে সংযুক্ত আরেকটা গিয়ার। তাইলে এখানে আমি যদি গিয়ার বলি 1 2 3 4 5, 5টা গিয়ার আছে। যদি এরকম গিয়ার থাকে সংযুক্ত, তাইলে বা অনেকগুলো গিয়ার একসাথে আছে, তাইলে বিজোড় গিয়ারগুলো যদি এক পাশে ঘুরে, জোড়গুলো তার বিপরীত পাশে ঘুরবে। অর্থাৎ এখানে 1 3 এবং 5 নাম্বার এই তিনটা গিয়ার যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে 2 এবং 4 হচ্ছে যে ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অনেকগুলো গিয়ার আছে, তখন তো আপনি এভাবে চিন্তা করতে পারবেন না। 10টা গিয়ার আছে, আপনি কি এভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে এভাবে চিন্তা করতে গেলে কনফিউশনে পড়ে যাবেন, সময় বেশি লাগবে। সেক্ষেত্রে আপনি মনে রাখবেন গিয়ারের সংখ্যা যদি বেশি হয়, তাহলে আপনার জোড়গুলা একদিকে যদি ঘুরে, বিজোড়গুলা তার উল্টা দিকে ঘুরবে। কিন্তু শর্ত হলো কি, এরা পরস্পর অ্যাটাচ থাকতে হবে, সংযুক্ত থাকতে হবে, পরস্পর সংযুক্ত থাকতে হবে। তাহলে আমরা গিয়ার রিলেটেড হচ্ছে যে কোনো প্রবলেম আসলে পারবো। আচ্ছা, গিয়ারের আরো কিছু একটু অংশ হচ্ছে যে রয়ে গেছে, আমরা ক্লাসের একদম শেষ শেষ সময়ে চলে আসছি। আমরা ক্লাসের শেষ অংশে চলে আসছি, ক্লাসের শেষ অংশে চলে আসি। গিয়ারের যে অংশটুকু হচ্ছে বাকি আছে, এটা আমরা নেক্সট একটা ক্লাসে হচ্ছে এই অংশটুকু শেষ করব। গিয়ারের বাকি অংশটুকু হচ্ছে শেষ করব। এর সাথে হচ্ছে যে আরো একটু একটা দুইটা টপিক রয়ে গেছে। চাকার কিছু সমস্যা রয়ে গেছে, যেটা আমাদের সময় স্বল্পতার কারণে আজকে সম্ভব হচ্ছে না। আমরা নেক্সট কোন একটা ক্লাসে হচ্ছে যে সলভ করব। এখন আমরা চলে যাব হচ্ছে কুইজ কুইজ ক্লাসে। কুইজ আপনারা দেখেন সবাই হচ্ছে যে কমেন্ট সেকশনে গেলে দেখেন হচ্ছে কুইজের লিংক দেওয়া আছে। আপনারা একটু হচ্ছে যে সেই লিংকে গেলেই আমাদের এই ক্লাসের উপরে হচ্ছে যে ইনস্ট্যান্ট কিছু কুইজ দিতে পারবেন। আজকের ক্লাস হচ্ছে যে আপনার কেমন লাগছে বা হচ্ছে আপনি বুঝতে পারছেন কিনা, সব বিষয় নিয়ে হচ্ছে যে সেই অংশটুকুতে আপনি নিজেকে জাজমেন্ট করতে পারবেন। এবং এটা ইনস্ট্যান্ট হচ্ছে আপনারা এখানে আপনাদের রেজাল্ট দেখতে পারবেন, ইনস্ট্যান্ট হচ্ছে যে রেজাল্ট দেখতে পারবেন। আমরা এখন কুইজে চলে যাব। আজকের ক্লাস কেমন লাগছে একটু সবাই জানাবেন, একটু সবাই কমেন্ট করে জানান যে আজকের ক্লাস কেমন ছিল, বা যে অংশটুকু হচ্ছে মূলত মেকানিক্যালের এই যন্ত্রপাতের চিত্র দেখলেই আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে। দেখেন আপনাদের হচ্ছে যে এই কমেন্ট সেকশনে গেলেই হচ্ছে কুইজের লিংকটা পেয়ে যাবেন। দেখেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, কমেন্ট সেকশনে চলে যান, কুইজের লিংকটা দেওয়া আছে। আমরা এখন দিয়ে দিচ্ছি আরো। কুইজ কুইজ অংশে চলে যান। আজকের ক্লাসের উপরে ইনস্ট্যান্ট একটা কুইজ রাখছি আমরা, সবাই এখানে আপনাদের পারফরমেন্স হচ্ছে দেখতে পারবেন। হ্যাঁ, এখানে আমাদের হচ্ছে 11 জন অলরেডি হচ্ছে পার্টিসিপেন্ট করছেন। আপনারা যারা আছেন, অন্যরা যারা আছেন, সবাই একটু হচ্ছে কুইজটা এখানে এখানে আসলে আপনি পারলেন না পারলেন এটা হচ্ছে যে সমস্যা না। আপনি একটা পরীক্ষার সাথে হ্যাবিচুয়েট হচ্ছেন, একটা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা ভীতিটা দূর হচ্ছে, এটাই মেইন কথা। এই জন্য আমরা একটা কুইজ রাখছি, আপনারা হচ্ছে প্রত্যেক ক্লাসের শেষে কুইজ পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের হচ্ছে সময় কাউন্টডাউন হচ্ছে 1 মিনিটের মধ্যে কুইজটা শুরু হবে। আপনারা সবাই অ্যাড হন এখানে। ভাই কে পারলেন কে পারলেন না সেটা ফ্যাক্ট না, সেটা ফ্যাক্ট না। আপনার পরীক্ষা ভীতি দূর করার জন্য আপনি পরীক্ষা অংশগ্রহণ করেন। সবাই যারা আছেন সবাই হচ্ছে যে পরীক্ষাটা দেন। 1 মিনিটের মধ্যে হচ্ছে যে আমাদের কুইজটা শুরু হবে। 14 জন জয়েন করছেন, সবাই দিয়ে দেন। যারা আছেন লাইভে যারা আছেন সবাই দিয়ে দেন। এটা আমাদের একটা নতুন ফিচার, ক্লাস খুব মজার হচ্ছে। হ্যাঁ ভাই, এটা হচ্ছে যে মানসিক দক্ষতার প্রত্যেকটা ক্লাসই হচ্ছে বুঝার ক্লাস। আপনি যদি বুঝে ফেলেন তাহলে ইজিলি হচ্ছে যে বিষয়গুলো সলভ করতে পারবেন।
হ্যাঁ, এখন আমাদের স্টার্ট। হ্যাঁ, কুইজ শুরু হয়ে গেছে, দেন কাউন্টডাউন হচ্ছে, কুইজ শুরু হয়ে গেছে, সবাই একটু অংশগ্রহণ করেন। হ্যাঁ, আব্দুল কাদের অলরেডি একটা অ্যান্সার করে ফেলছেন। হ্যাঁ, আব্দুল কাদের হচ্ছে যে দুইটা অ্যান্সার করছেন, 1580 স্কোর। চুমকি মন্ডল 750, তাজরিন 680। লিডার বোর্ডে আমরা সবাইকে দেখতে পাচ্ছি, আমাদের অনেক পার্টিসিপেন্ট, সবাইকে দেখতে পাচ্ছি আমরা। রিফা 650, এইচআর আকাশ 640, জহিরুল ইসলাম 600। কোনো সমস্যা নাই এখানে, আপনার যদি সব ভুল হয় তাও কোনো সমস্যা নাই, আপনার যদি সবগুলোই ভুল হয় কোনো সমস্যা নাই। আপনি পার্টিসিপেট করলেন, আপনার পরীক্ষা ভীতি দূর হইলো, এটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। আপনার পরীক্ষা ভীতি দূর করা আমাদের মেইন লক্ষ্য। সবাই অ্যান্সার করেন। আব্দুল কাদের লিডার বোর্ডে এখন পর্যন্ত হচ্ছে শীর্ষে আছেন 2370, এইচআর আকাশ 1330, চুমকি মন্ডল 750, মিমা খন্দকার, আব্দুল কাদের 3140। আপনারা প্রত্যেকটা ক্লাসের শেষে আমাদের এই কুইজ থাকবে, যুক্ত হতে পারছি না, একটু সবাই হচ্ছে লিংকে চলে আসলেই হচ্ছে যুক্ত হতে পারবেন। 3740 নিয়ে শীর্ষে আছে আব্দুল কাদের, তারপরে এইচআর আকাশ 2130, মিমা খন্দকার 1960, রিফা 1400, চুমকি মন্ডল 1350। এটা আমাদের ক্লাসের একটা নতুন ফিচার, আপনারা সবাই এনজয় করবেন, আশা করি এনজয় করতেছেন। অনিমিতা 600, আসিফ, তারপরে হচ্ছে চুমকি আছেন, রিফা, সাদিয়া, সুলতানা, এনি। সবাই পার্টিসিপেন্ট করতেছেন কুইজে, এটাই হচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপার। আমরা পরীক্ষা ভীতি দূর করতে চাই, আমাদের ক্লাস শেষে আপনাদের পরীক্ষা ভীতি দূর হবে, আপনারা পরীক্ষায়। হ্যাঁ, সাফল্য একাডেমির হচ্ছে যে এটা নতুন একটা ফিচার। সাফল্য একাডেমি সবসময় আপনাদের সাথে আছে নতুন 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 কোন ফিচার নিয়ে, এটা আমাদের একটা ফিচার। লাইভ এক্সাম, আপনি আপনার স্কোর সবকিছু দেখতে পারতেছেন, আপনার পরীক্ষা ভীতি দূর হচ্ছে। এখানে আমাদের অনিমিতা হচ্ছে আমাদের ক্লাসে ভর্তি হয়েছেন অলরেডি, আমাদের কোর্সে, এই কম্বো কোর্সে ভর্তি হয়েছেন। কংগ্রাচুলেশনস অনিমিতা, আমাদের সাথে হচ্ছে যে দেখা হবে, আরো অনেক ক্লাসে দেখা হবে, সবগুলো বিষয় আমরা আরো ইজি হচ্ছে শিখতে পারবো। অনিমিতা আমাদের কম্বো কোর্সে যুক্ত হয়েছেন, আমাদের কম্বো কোর্সের একজন সহযোগী আমাদের। আমরা আসলে নলেজ শেয়ারিং এ বিশ্বাসী। আমি আপনারে পড়ায় দিলাম একগুচ্ছ, আপনি মাথার মধ্যে নিয়ে চলে গেলেন, এটা পরবর্তীতে আর কোনো কাজে লাগলো না। এই থিমে হচ্ছে সাফল্য একাডেমি কাজ করে না। সাফল্য একাডেমি কাজ করে হচ্ছে শেয়ারিং এ, নলেজ শেয়ারিং। আমি আপনাকে যে বিষয়টা দিব সেই বিষয়টা আপনার মাথায় গেঁথে দিব, আপনি এই বিষয়টা আরেকজনকে শেয়ার করতে পারবেন, আপনি পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন, এই বিষয়টা আপনার মাথায় অনেক সময়ের জন্য হচ্ছে গেঁথে যাবে, এটাই আমাদের লক্ষ্য। আর 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে আমাদের কুইজ শেষ হয়ে যাবে, আপনারা সবাই উত্তর করেন। আমাদের প্রায় 14, 15 জন, 16 জন, 17 জন, 18 জন, অনেকেই পরীক্ষা দিচ্ছেন, 20 জনের মতো পার্টিসিপেন্ট আছেন। হ্যাঁ, যারা উত্তর করেন নাই আপনারা উত্তর করেন ভাই, পরীক্ষা ভীতি দূর করার মেন লক্ষ্য। আপনি সঠিক উত্তর করলেন না ভুল উত্তর করলেন সেটা পরবর্তীতে, আপনি শেখার জন্য আসছেন, আপনার উত্তর ভুল হইতে পারে,
আপনি এই ক্লাস লেকচারটা শুনবেন, পরবর্তীতে আমাদের পেজে এই লেকচারগুলো থাকবে, সেখান থেকে শিখতে পারবেন, শুনতে পারবেন। তাহলে আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। কিন্তু তার আগে তো আপনাকে প্রবলেমটা ফেস করতে হবে। এজন্য সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেন, কঠিন লাগলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন, সবাই অ্যান্সার করেন, এটা পরবর্তীতে কাজে লাগবে। টাইম আপ, আজকের পরীক্ষার টাইম আপ আমাদের এখানে। আমরা এখন মাহেন্দ্রক্ষণে আছি যে হচ্ছে রেজাল্ট দেখবো আমরা। এখানে হচ্ছে রেজাল্ট দেখবো, রেজাল্টে সবাই অংশগ্রহণ করছেন সেটাই বড়। দেখেন আমাদের কুইজের রেজাল্ট চলে আসছে। আমাদের আজকের কুইজে হচ্ছে শীর্ষে ছিলেন আব্দুল কাদের, সেকেন্ড পজিশনে ছিলেন HR আকাশ, এবং থার্ড পজিশনে ছিলেন সাবরিনা ইয়াসমিন। তাহলে দেখেন এখানে সঠিক অ্যান্সার হচ্ছে যে প্রশ্ন ছিল চাকা ও অক্ষদণ্ড শুধু বল বৃদ্ধি করে না, বলের দিকও পরিবর্তন করে। চাকা দিয়ে বলের দিক পরিবর্তন করা যায়। ওই যে দেখেন উত্তরটা হচ্ছে যে দেখেন 45 4.5 ইন্টু 10 ডিভাইডেড বাই 7.5, উত্তর হবে 6 কেজি। 13 জন সঠিক উত্তর দিয়েছেন। তারপরের প্রশ্নে হচ্ছে যে সঠিক উত্তর দিয়েছেন 10 জন, পরেরটাতে সঠিক উত্তর দিয়েছেন 7 জন, এবং সর্বশেষ প্রশ্নে আমাদের সঠিক উত্তর দিয়েছেন 5 জন। তাহলে আমরা বুঝতে পারতেছি যে অনেকটুকু অংশ আমাদের এখানে হচ্ছে যে আমরা সলভ করে ফেলতে পারছি, কিছু একটা অংশ রয়ে গেছে, এটা আমরা হচ্ছে যে কোনো ক্লাসে শিখে ফেলবো। আমাদের হচ্ছে যে এই যে কম্বো কোর্স আছে, সেই কম্বো কোর্সে আমরা আরো সময় নিয়ে ক্লাসগুলো করতে পারবো, সময় বেশি দিতে পারবো। সেখানে যাদের সমস্যা আছে তারা হচ্ছে দ্রুত আমাদের এই ক্লাসে যুক্ত হয়ে যান। আজকের ক্লাস কেমন লাগছে একটু একটু কমেন্ট করে জানাবেন। আমি আবার এটা না শুনলে হচ্ছে যে খুব একটা অনুপ্রাণিত হই না, ক্লাসের রিভিউটা আমার লাগে আর কি। একটু সবাই হচ্ছে যে কমেন্ট করেন। 19 জন আছেন এখনো ক্লাসে, একটু সবাই কমেন্ট করেন যে আজকের ক্লাসটা কেমন লাগছে। হ্যাঁ, ক্লাস খুবই মজার হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ, শাহিন ব্যাপারীও আমাদের কম্বো করতে হচ্ছে ভর্তি হয়েছেন, কংগ্রাচুলেশন শাহিন ব্যাপারী। আমাদের সাথে দেখা হবে। আপনার পথ চলায়, আপনার এই চাকরির হচ্ছে প্রস্তুতির পথ চলায় সাফল্য একাডেমি আপনার পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনেক ভালো স্যার, ভাষায় প্রকাশ করার মতো না। না না, থ্যাংক ইউ অনমিতা হচ্ছে আপনার এই কমপ্লিমেন্টের জন্য। তা আশা করি হচ্ছে যে আমাদের ক্লাস ভালো লাগছে। আমরা পরবর্তীতে হচ্ছে যে আরো কোনো ক্লাস নিয়ে একসাথে থাকবো। আমাদের চাকরির এই জার্নিটা হচ্ছে যে আমাদের জন্য সহজ হোক। সাফল্য একাডেমি সবসময় আপনাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাই।